অনেক মুখপাত্র, সিপিএমে কিন্তু মুখপাত্র একজনই, সুজন চক্রবর্তী। ছোট বয়স থেকে ছাত্র আন্দোলন দিয়ে রাজনীতির হাতেখড়ি, তারপরে বহু পথ, বহু চড়াই উতরাই পেরিয়ে সংসদ এবং পার্টির শীর্ষ নেতৃত্বে পৌঁছেছেন। এখন অবশ্য সংসদ সদস্য আর নেই। এমনিতে সিপিএমের কোনো লোকসভার সদস্যই এ রাজ্য থেকে আর নেই, রাজ্যসভাতেও নেই, বিধানসভাতেও এখনো পর্যন্ত শূন্য। শুধুমাত্র দলের শীর্ষ পদ নিয়েই সুজন চক্রবর্তীকে এখন ব্যস্ত থাকতে হয়। এবারে বিধানসভা নির্বাচনে সিপিএমের অন্যতম প্রধান প্রচারক সুজন চক্রবর্তী। তার সঙ্গে আমরা একটা দিন প্রচারে সঙ্গে সঙ্গে দেখতে থাকি। অনেক দলের অনেক মুখপাত্র, বিভিন্ন সময় তাদের মুখ দেখা যায় টিভির পর্দায়। সিপিএমের কিন্তু একজন, সুজন চক্রবর্তী। একেবারে ছোটোবেলায় ছাত্র আন্দোলনের হাত ধরে রাজনীতির হাতেখড়ি, তারপরে ক্রমেই এগিয়ে যাওয়া, পার্টির নেতা হয়েছেন, নির্বাচনে জিতে সাংসদও হয়েছেন। একসময় রাজ্য চালাতো সিপিএম, সেই সিপিএমের অন্যতম শীর্ষ নেতা এ রাজ্যের সুজন চক্রবর্তী। কিন্তু কালের স্রোতে সিপিএমের সেই দাপট আজ আর নেই। আজ সিপিএমের একজনও সাংসদ নেই বাংলা থেকে, নেই বিধানসভার সদস্য। তাই এখন সুজন কেবলই পার্টি নেতা। এবারের বিধানসভা নির্বাচনে পার্টির প্রচারের গুরু দায়িত্ব সুজন চক্রবর্তীর হাতে। সেই সুজন চক্রবর্তীর সঙ্গে একটা দিন আমরাও প্রচারে সঙ্গী। দেখা যাক সুজনবাবু কী কথা বলেন, কেমন ভঙ্গিতে বলেন। সারা দিন ধরে প্রচার সেরেছেন, একটার পর একটা রোড শো, সভা, জনসভা। প্রচুর মানুষের ভিড়ের মধ্যেও অক্লান্ত সুজন চক্রবর্তী। এ রাজ্যের অন্যতম শীর্ষ নেতা সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্বও তিনি। কিন্তু দেখতে দেখতে বয়স হয়েছে। প্রবীণ নাগরিক আমাদের দেশে যে বয়সে ধরা হয়, সেই মাইলস্টোনটা পার হয়ে গিয়েছে কয়েক বছর আগেই। সুজনবাবুকে জিজ্ঞাসা করি, ক্লান্ত লাগে না? হ্যাঁ, বয়সের তো একটা ছাপ থাকবেই। আমি এখন 67 ক্রস করলো জাস্ট। স্বাভাবিক কারণেই ক্লান্তি তো একটু থাকবেই। 30 বছর আগের মতো তো এখন হয় না। তবে মানুষের দিকে যখন তাকাই, মানুষের সঙ্গে যখন কথা বলি, মানুষের ভিড়ে যখন থাকি, তখন সেই ক্লান্ত বিপন্ন মানুষগুলোর দিকে তাকিয়ে মনে হয় আমার ক্লান্তির কোনো সুযোগ নেই। এ তো মানুষকে বাঁচানোর লড়াই। রাজনীতি মানে তো ক্ষমতা না, শুধুমাত্র যেন তেন প্রকারেণ ক্ষমতা না। রাজনীতি মানে মানুষের বিবেচনায় ভবিষ্যতের স্বপ্ন দেখা। ফলে ক্লান্তি কাটিয়ে চলবার চেষ্টা করতে হয়। তবে হ্যাঁ, এক এক সময় একটু অস্বস্তি হয় বটেই, পরপর টানা চলবে। আমরা যে সুজনবাবুর সঙ্গে কথা বলছি, অল্প বয়সে ছাত্র আন্দোলন করতে করতে রাজনীতি এবং সিপিএমের সংস্পর্শে আসেন এবং তারপরে সংসদীয় রাজনীতি করেছেন, বারবার ভোটে দাঁড়িয়েছেন, জিতেছেন, হেরেছেন। সেই সুজন চক্রবর্তী যখন অল্প বয়স, তখন থেকেই জ্যোতি বসুর মতো কিংবদন্তি সমান যে নেতারা, তারা যাদেরকে খুব যত্ন করে তুলে এনেছিলেন, তাদের মধ্যে একজন অবশ্যই সুজন চক্রবর্তী। আমরা শুনেছি ব্যক্তিগতভাবেও ভালোবাসতেন। একটু যদি মনে করেন বিচার কথা। জ্যোতিবাবু তো আমাদের বিবেচনায় প্রণম্য। রাজনৈতিক দর্শনে মানুষকে সঙ্গে নিয়ে, এবং সবার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জীবন সংগ্রাম। এই মননে চলতে গিয়েই তো ব্যারিস্টার জ্যোতি বসু মনে করেছেন, পার্টি তাকে কাজ দিয়েছে, ট্রেড ইউনিয়ন, তার থেকে
রাজনীতির পার্টির কাজ, তার থেকে সংসদীয় রাজনীতি এবং টলেস্ট ফিগার ইন ইন্ডিয়ান কী বলবো লেজিসলেশন, টলেস্ট ফিগার ভাবাই যায় না। এবং তারও তো চড়াই উতরাই সমস্ত কিছু দেখেছেন। কারণ আমার দু এক সময় মনে হয়েছে যে জ্যোতিবাবু যখন রাজনীতিরও শীর্ষস্থানে পশ্চিমবাংলায়, তার আগে রাজ্যের উনি সম্পাদকও ছিলেন, বিরোধী দলনেতা ছিলেন। 67 সালে যুক্তফ্রন্টের সরকার হলো, সংখ্যাগরিষ্ঠ সিপিআইএম, কিন্তু উনি নির্দ্বিধায় গ্রহণ করে নিলেন যে উপমুখ্যমন্ত্রী হওয়াতে ওর দোষ কী, সংখ্যাগরিষ্ঠ নয় তারাই কেউ নয় মুখ্যমন্ত্রী হোক। সেই সরকার ভেঙে গেল, ভেঙে দেয়া হলো, 356 হলো। আবার সেই সরকার ফের যুক্তফ্রন্ট কম সংখ্যার আসন জেতা দলের নেতাকে মুখ্যমন্ত্রী করে নিজে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিল। একটা ম্যাগনানিমিটি ভাবাই যায় না। এবং সেই মনোভাবে চলতে চলতে তারপরে 70, 72 দেশ বিদেশ, 77-এর পর একটানা, কিন্তু কোনোদিন কোথাও খাত দেখেছেন কেউ? আমি তো না। ব্যক্তিগতভাবে হ্যাঁ এটা ঠিক যে বয়সের কারণে অনেকটাই ফারাক, কিন্তু রাজনীতির প্রয়োজনে বা কোনো ব্যক্তিগত আর কি ছাত্র আন্দোলনের কারণেও আমার যখন মনে হয়েছে ওনাকে বলতে চেয়েছি বা উনি খবর পেয়েছেন, উনি ডেকে পাঠিয়েছেন, রাইটার্স বিল নিয়ে গেছি, কথা বলেছি, পরামর্শ দিয়েছেন, শুনে মনে হলো আমি তো যা ভাবছিলাম উনি তো সেই কথাটাই বলে দিলেন। কীভাবে উনি এতটা বুঝলেন? আচ্ছা, পার্টি অফিসে মুড়ি খেতেন জ্যোতিবাবুরা অনেকে মিলে, কখনো একসঙ্গে মুড়ি খেয়েছেন? হ্যাঁ, একটু ব্যক্তিগত আরেকটু আগে, মানে আমি আরেকটু আগে যদি বলি, তখন 78-77-এর পর আমি আলিমুদ্দিন মানে এসএফআই অফিসে যাতায়াত করি, কোনো প্রয়োজনে আলিমুদ্দিন, খুব একটা বেশি আমি আলিমুদ্দিনে যেতাম না, কিন্তু বিকেলে ওই যে 5টা নাগাদ পুরনো আলিমুদ্দিন মানে যেটা এখন প্রিন্টার্স, সেটা তার বড় টেবিল, যে যার যা কাজ করুন, ওই সময়তে প্রমোদ দাশগুপ্ত এসে বসতেন, যারা থাকতেন সব এসে চারপাশে গোল করে বসতেন এবং মুড়ি। কোনোদিন বাতাসা, কোনোদিন বোধহয় বাদাম থাকতো কিনা আমার ঠিক খেয়াল নেই, তেলে ভাজা এবং আর লঙ্কা, হয়তো পেঁয়াজও থাকতো না, আমার ঠিক মনে পড়ছে না, পেঁয়াজ বোধহয় থাকতো হয়তো কোনোদিন, আমি তো আর রোজ যেতাম না, যে কদিন গেছি। প্রমোদ দাশগুপ্তও আছেন, কখনো কখনো একই সময় জ্যোতি বসুও আছেন, কিন্তু ওইটা যে ফিক্সড টাইম, যারাই যাবেন পার্টি অফিসে তারা সবাই, মানে এ আপনি ভাবতেই পারবেন না। টলেস্ট বামফ্রন্টের চেয়ারম্যান, তখন বামফ্রন্ট সরকার চালাচ্ছে, মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত। জ্যোতিবাবু তখন একটু বোধহয় কম আসতে পারতেন, ওই সময় রাইটার্সের কাজ থাকতো বলে, কিন্তু প্রমোদ দাশগুপ্তকে তো অনেকবার পেয়েছি। মানে এগুলো আজকের দিনে বললে লোকে ভাববে হয়তো গল্প করছি। আমাকে দায়িত্ব দেওয়া হলো, আমার এখনও মনে আছে, মানে একবার দায়িত্ব দেওয়া হলো ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ফাইটোকেমিক্যাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। আপনার নিজের লেখাপড়ার সঙ্গে? আমার নিজের লেখাপড়ার সঙ্গেও সম্পর্কিত, এবং আমি তো সেই দিক থেকে ধন্য বলে মনে করব। অসীমা চ্যাটার্জি 101-এর চেয়ারম্যান ছিলেন, প্রখ্যাত বিজ্ঞানী। আমাকে যখন দায়িত্ব দেওয়া হলো, আমি বুঝে নিলাম যে এই অর্গানাইজেশনটাকে বাঁচাতে হবে, এবং তার মতন করে প্রোগ্রাম, নতুন আইটেম তৈরি করছি, বাজারে নিয়ে যাচ্ছি। ঠিক কমার্শিয়াল মার্কেটের মতন তো আমরা করতে পারতাম না। জ্যোতিবাবুর কাছে নিয়ে গেছি, অত্যন্ত খুশি হয়েছেন। আমার মনে আছে সম্ভবত অ্যাসেম্বলিতে নিয়ে গেছিলাম সেদিন। আমার বন্ধু মানব মুখার্জি, ও তখন মন্ত্রী, ও সেদিন ছিল, মানে বাকি আরও যারা ছিলেন, এবং মানে একটা কোথাও ভরসা, বাহ তোমরা তো পারবে। তার আগে এসএফআই দারুণ গণ্ডগোল হয়েছে, কথা বলবো, ফোন করলাম, সম্ভবত জয়কৃষ্ণ ঘোষ ফোন ধরিয়ে দিতেন, বলেন চলে আসুন না, চলে এসো, উনি বোধহয় এসোই বলতেন, প্রমোদ দাশগুপ্ত আপনি বলতেন, এক একজন এক এক রকম ভাবে বলতেন। গেলাম, সব শুনে এমনভাবে তার সলিউশনটা বলে দিল যেন মনে হলো পেয়ে গেলাম পথ, এইরকম। এবং সে অনুযায়ী কাজও করেছে, ফলে ভরসাও করেছেন। আমরাও দারুণভাবে শ্রদ্ধা ভরসা যাই বলুন না কেন, একটা কোথাও যেন মনে হতো। আমাকে একসময় দায়িত্ব দেওয়া হলো গ্রামীণ বিদ্যুৎ, পশ্চিমবাংলায় সর্বত্র বিদ্যুৎ পৌঁছে দিতে হবে, এবং দ্যাট ওয়াজ দ্য টাইম। আমি নিজে অত্যন্ত খুশি। আমি প্রথম কিন্তু করছিলাম, যেটা আমার কীরকম কাজ, আমি পারবো কি পারবো না।
দ্যাট ওয়াজ দ্য টাইম যখন পশ্চিমবাংলায় সবচাইতে বেশি বিদ্যুৎ পৌঁছানো গেছে গ্রামে। আই ফিল ক্রেডিবল ফর দ্যাট অ্যান্ড আই ফিল যে সেই দায়িত্বটা আমাকে পার্টি দিয়েছে, আমি কৃতজ্ঞ। আমি সবটা কিন্তু কিন্তু ছিল, অনেকেই ছিলেন, বুদ্ধদা, নিরুপমদা, অসীমদা ইত্যাদি সবাই, সূর্যদা। তো আমায় বলেছেন, আমি তো মানে আমি বলেছিলাম কথা বলবো, উনি সবাইকে ডেকে রেখেছিলেন এবং আমি সব যা যা বললো, কী চাইছে গভর্নমেন্ট, কী চায়, জ্যোতি বোস কী চায়, অন্যরা কী চান, আমার শুনে নিতে হবে। তো সে অনুযায়ী কাজটা, সে অনুযায়ী মডেল তৈরি করতে হবে। ডিফারেন্ট মডেল করেছিলাম যেটা হাইলি অ্যাকসেপ্টেড হয়েছিল। সব কিছু শর্ট হওয়ার পর আমি লাস্টে শুধু বললাম যে আপনাকে আমি বিরক্ত করবো না, কিন্তু যদি দরকার হয় মাসে একদিন আমি আপনার পরামর্শ আমার নিতে হতে পারে, কারণ হিউজ কাজ। উনি বললেন হ্যাঁ, যখনই মনে করবে। মানে আমি হয়তো মাসে একদিন বলতে হেজিটেট করছি, উনি বললেন যখনই মনে করবে। যদিও আমি মাসে একদিনও যাইনি, হয়তো হচ্ছে কমই গেছি, অতটা দরকারও হয়নি আমাদের যে স্ট্রাকচারে আমরা চলি। মানে কোথাও যেন না মনে হয় যেন দারুণ মাথার উপরে একটা ভরসা জোগালো যে মানুষের জন্য কাজ করে যাও। আরেকজন প্রয়াত নেতার কথা মনে পড়ে, যিনি আপনাদের ব্যাচকে বা আপনাকে ব্যক্তিগতভাবেও খুবই স্নেহ করতেন এবং জায়গা দিয়েছেন, বড় করেছেন, তার নাম অনিল বিশ্বাস। অনিল বিশ্বাসের সঙ্গে তো আপনাদের বয়সের ফারাক জ্যোতিবাবুর তুলনায় অনেক কম, অনেক কম। অনিল বিশ্বাসকে কিভাবে মনে করেন? মানে দেখুন, আমাদের কাছে আমরা তো ব্যক্তিগত এইরকমভাবে চলি না, কিন্তু অনিলদা পার্টির সম্পাদক অথবা সম্পাদক হওয়ার আগেও কি বুদ্ধদা, কি বিমানদা, কখনো কোনোদিন কেউ রিসিভ করতে অসুবিধা বোধ করেছেন বা কারোর সঙ্গে কথা বলতে অসুবিধা বোধ করেছি তা কিন্তু না। এদের এক একজন এক এক রকম। বুদ্ধদা কম কথা বলতেন, অনিলদা প্রয়োজনীয় কথাটা বলতেন এবং শুনতেন, বিমানদা শুনতেন এবং নিজের এক্সপেরিয়েন্সটাকে সঙ্গে বলতেন। এক একজন এক এক রকম, সবাই কিন্তু অনিলদার সঙ্গে লম্বা আড্ডারও একটা পরিবেশ। অনিলদার সঙ্গে আড্ডার পরিবেশ, বিশেষ করে যখন উনি পার্টির সম্পাদক, ওই সম্পাদক হিসেবে যে ঘরটাতে বসতেন, যেটাতে পরে সূর্যদাও বসতেন, সেই ঘরে গেলে সকালের দিকে মিটিং টিটিং হয়ে গেল, এবারে কার্যত ঘন্টা দিয়ে আবার যা মনে হতো একটু লিজার টাইম, মানে কাজগুলো করলেন কিন্তু বাকিটা আড্ডা। একে ডাকছেন, ওকে ডাকছেন, বা ডেকে রেখেছেন, তার সঙ্গে কথা, তার সঙ্গে জেনে নেওয়া, সেই জেলা, সেই এলাকা। অনেক দিন হয়েছে। গণশক্তিতে ছিল এটা বিকেলের দিকে, সন্ধ্যের পরে আর খুব একটা না, তখন এই কাজে আটকে যেতেন। বিকেলের দিকে উনি তাই করতেন, আলিমুদ্দিনের এসব কাজকর্ম সেরে গণশক্তিতে যেতেন। এবং গণশক্তিতে আমার যতটুকু ধারণা ঘন্টা দুয়েক উনি রাখতেন এই গল্প, আড্ডা, কথা শোনা, কথা জানা, সে নিয়ে পরামর্শ দেওয়া, এবার মন খুলে কথা বলে, এ কোনো সন্দেহ নেই। ফলে দুটো জায়গাতেই আমি গেছি, মানে পার্টি অফিসেও, ওখানেও। আর তখন তো খানিকটা আমরা একটু বড় হয়ে এসেছি, প্রয়োজনও বেশি থেকেছে সরাসরি। চতুর্থর সঙ্গে ওরকম প্রয়োজন আমাদের রাজনৈতিক কারণে খুব না থাকলেও, যেহেতু আমাকে কিছু কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল বিভিন্ন সময়, অবশ্যই কথা বলতে হয়েছে। এরা এক একজন এক এক রকম, কিন্তু সবাই সব কথার পরে মানুষ। জ্যোতিবাবুর সময় যেরকম একটা রিসিভ করতেন আপনাকে বা যেভাবে চলতো সরকার, বুদ্ধবাবুর সময়ও কি একই রকম স্টাইল ছিল? আমি বলছিলাম, বুদ্ধটা কম কথার মানুষ, একটু ডু ইট নাও, যে কথাটা বলতে না যেভাবে মূল কথাটা শুনে নিতেন, কিন্তু ধরে নিতেন ওইটা, আচ্ছা ওইটা হয়েছে, ওটা অমুককে বলা হয়েছে, অমুককে তুমি বলে যাও। মানে যাকে দিয়ে বলতে হবে অনেকক্ষণ ধরে শোনার হয়তো দরকার হচ্ছে না, উনি সেইভাবে কোনটা কাকে পাস করে দেবেন, কোনটা কার দায়িত্ব তাকে বলে দেবেন, এইরকমভাবেই হয়তো উনি কথা বলতেন। কিন্তু মানে আমাকে ভরসা বা বিশ্বাস করতে কখনো কোনো অসুবিধা হয়নি। যদিও এই একসময় লেখা হচ্ছিল কে টিম বুদ্ধ, কে টিম অমুক ইত্যাদি, আমি তা বিশ্বাস করি না। তাতে আমাকে এটা তো ঘটনা যে দলের মধ্যে একসময় বুদ্ধবাবুর রাজনৈতিক অবস্থানের সাথে আপনার অবস্থানে ফারাক ছিল। হয়তো খুব না, আচ্ছা, হয়তো খুব না। আমি হয়তোই বললাম, কারণ এক একজন এক এক রকমভাবে ব্যাখ্যা করেন। তো আমি জানি আমার অবস্থান কী, বুদ্ধ জানেন বুদ্ধতার অবস্থান কী। সব অবস্থানটা শেষ পেশ হচ্ছে পার্টি এবং মানুষ, আমি করেই বলছি। তাতে তো আপনি আর আমি দুই বন্ধু হলেও কথা বলবো, কি একটা বাড়িতেও আপনি তিনজন যখন কথা বলবেন, তিনজনের তিনটে মনোভাব থাকতেই পারে। বাট অ্যাট দি এন্ড অফ দি ডে এটা যে ডিসিশন, তখন সেটা খুব এদিক ওদিক করা উচিত বলে আমি
তখনও মনে করতাম না, এখনও আমি মনে করি না। ডিসিশনের প্রক্রিয়ায় একবার কেন 5 বার বলো, এবং ইন দি ফোরাম বলো, নট আউটসাইড। একবার গিয়ে 10 বার বলো, অনেকে হয়তো সেক্ষেত্রে যদি না বলেন বেঠিক, বলাটাই উচিত, কিন্তু হয়ে যাওয়ার পর ইট ইজ এ ডিসিশন। এবার আমাদের সবারই কাজ, আবার তারপরে যখন রিভিউ হবে তখন দেখা যাবে। ফলে রিভিউ করতে গিয়ে যার যা মনে হবে নিশ্চয়ই বলবেন, কিন্তু আপনি যে সময় কথা বলছেন সে সময় একটা ডিসিশন হয়ে যাওয়ার পর তখন তাই নিয়ে অনেক চর্চা হোক, এটা আমার মনোভাব তখনও ছিল না, এখনও আমার সে ধরনের মনোভাব নেই। কিন্তু আপনি যখন রিভিউ হবে তখন আমার যা কথা আছে বলবো, আমি এরকম ভেবেছিলাম, এইটা দেখুন তো ঠিক হলো কিনা, দ্যাটস ইট। উদ্দেশ্যটা সবার যদি এমন হয়, আমাদের পার্টির নেতৃত্বের উদ্দেশ্যটা মানুষ এবং মানুষের জন্য রাজনীতি, মানুষ এবং মানুষের জন্য ভবিষ্যৎ গড়ে তোলা। সো নো হার্ম। আচ্ছা, এটা কি ঘটনা যে 2011-তে ওই ফলাফলের পরে এবং বুদ্ধবাবুর নিজেরও যাদবপুরে হেরে যাওয়ার পরে উনি ধীরে ধীরে রাজনীতি সম্পর্কে বিরক্ত হয়ে গিয়েছিলেন? এখন এটাকে কে কীভাবে বলবেন, কে কীভাবে দেখবেন তার বিষয়। 2011-তে বুদ্ধদা এটাকে একটা ধাক্কা বলেই নিজে মনে করেছেন নিশ্চয়ই, যে এমনভাবে 18 বছর বয়সের ছেলের দিকে তাকিয়ে বাংলাকে বাঁচাবার লড়াইটা লড়লাম, সেইটা কি সবাই ঠিক বুঝলো না? এই একটা হয়তো আক্ষেপ ওনার নিজের মধ্যে ছিল, একটা অভিমান, এর চেয়ে বেশি কিছু না। একটা অভিমান। আমি আক্ষেপ শব্দটা বলেছি, অভিমান শব্দটা আমি বলিনি। আপনি অভিমান বলতে পারেন, আমি আক্ষেপ বললাম। আর আক্ষেপ ওনার ছিল, আপনার ভাষায় কোন একটা অভিমান হতে পারে, সেটা আমি বলতে পারবো না। এইটার মানে কি উনি রাজনীতি থেকে সরে গেলেন? না, কখনো না। যখন আমি ব্লা 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 16 সাল, 5 বছর তো হয়ে গেল, উনি ভোটে দাঁড়ালেন, ওই সিটেই আমি দাঁড়ালাম। মানে আমি দাঁড়ালাম মানে আমাকে দাঁড় করানো হলো, আমিও খুব চাইছিলাম না, কিন্তু বুদ্ধদা তার আগেই বলেছেন আমি শরীরটা দিচ্ছে না, আমি এবারে ভোটে দাঁড়াবো না। এটা ধরুন 16 অন্তত 1.5-2 বছর আগে তো বটে, এবং তখন জানেন সবাই ওনার ওই সিওপিডি, সেই প্রবলেম, বোধহয় 19 সাল 19 সাল কোনো একটা সভা হবে, আসলেন বটে কিন্তু ডাস পর্যন্ত উঠতে পারলেন না ব্রিগেডে। কিন্তু 16 সালে রাহুল গান্ধীর সাথে সভা করে একটা মোড় ঘোরানোর রাহুল চেষ্টা গান্ধীর সঙ্গে সভা করে মোড় ঘোরানোর চেষ্টা করেছেন, 1। 2, যাদবপুরের ওই নির্বাচনে যাদবপুরের মানুষ জবাব দিয়েছে। বুদ্ধ ভট্টাচার্যকে হারিয়েছ, জবাব দিলাম। বুদ্ধ ভট্টাচার্য যে হারিয়েছে তাকে আমরা হারিয়েছি, আমি হারিয়েছি তা কিন্তু না, প্রার্থী আমি, কিন্তু হারিয়েছি আমরা। বুদ্ধবাবুকে যে হারিয়েছে তাকে যাদবপুরে হারানোর দায়িত্ব ছিল আমাদের পার্টির, এবং সেইটার হয়ে হয়তো আমাকে দাঁড়িয়েছে। কিন্তু ওই ইলেকশনেও ক্যাম্পেইন বুদ্ধদা, আপনার যদি মনে থাকে তাহলে এটা হয়তো মনে থাকতে পারে যে ঢাকুরিয়া থেকে জনজোয়ারের মতন করে গড়িয়া পর্যন্ত যাত্রা হলো, আমরা এখন যেটাকে রোড শো বলি, এবং অল অ্যালং বুদ্ধদা দাঁড়িয়ে থাকলেন। আমি বুঝতে পারছি বুদ্ধদার একটু কষ্ট হতে পারে, চেয়ার রেখেছিলাম, বসবেন, একবারও বসলেন না। এলআইটোকে ওদের হারাতে হবে, এবং হারাতে তো আমরা পারতামই। 16 সালেই তো তৃণমূল চলে যায়, যদি বিজেপি ভোট কাটুয়া না হয়ে তৃণমূলকে সাহায্য না করে। এখন যারা বলে না যে এই সিপিএম কি ভোট কাটুয়া হবে, ভুল। যতক্ষণ পশ্চিমবাংলায় তৃণমূল আসেনি কেউ বিজেপির নাম জানত না, যতক্ষণ তৃণমূল আসেনি তখন বিজেপি একটা পঞ্চায়েত জিতত না। বিজেপিকে টেনে এনেছে তৃণমূল, এবং টেনে এনেছে কেন? টেনে এনেছে হিন্দু মুসলিম করে, বিভাজন করে, অন্য কিছু করে, ইত্যাদি ইত্যাদি করে, আরএসএসকে দিয়ে একটা ক্যাম্পেইন তুলিয়ে দিয়ে, মোদ্দা কথা ভোট এদিক ওদিক করে নিয়েও যদি তৃণমূলকে জেতানো যায়, তাহলে 2016 তৃণমূল হেরে যায়। 2016-তে আমাদের ভোট হচ্ছে 39+, 39, তৃণমূলের 45, এবং তারপরে ওই ঠিক মতো করে যদি ওটা হতো হয়তো 39 একটু বাড়তে পারতো, সে ছেড়ে দিন। 1%, 1.5%-এর বিজেপি 10%-এ গেল কি করে? কে নিয়ে আসলো? কে করালো? ওই ভোট কাটিয়ে তৃণমূলকে জেতাও। আজও পশ্চিমবাংলায় বিজেপির দায়িত্ব হচ্ছে তৃণমূলকে সাহায্য করার জন্য, মানুষের ভোট, গরিবের ভোট, ধর্ম ঠর্ম বাদ দিয়ে মানুষের ভোট, এটাকে কেটে ধর্ম ঠর্ম হেনা দানা করে তৃণমূলকে জিতিয়ে দাও। 2016 সালের কথা, 2016 সালে আপনারা জোট করলেন, জোট বলুন, আসন সমঝোতা বলুন, যাই বলুন, কংগ্রেসের সঙ্গে, কিন্তু আপনাদের মনে এত দ্বিধা কেন ছিল?
আপনাদের একসাথে মিটিং করার ব্যাপারে এত কোট আনকোট আমি বলবো ছুটমার কেন ছিল, এবং সেইটাই কি একটা কারণ নয় যে আপনাদের ভোটটা কংগ্রেসে ট্রান্সফার হলো কিন্তু কংগ্রেসের ভোটটা লেফটে ট্রান্সফার হলো না, এবং ওই যে 39 বলছেন সেটা 39-40-এ আটকে গেল, 42-43 হলো না, 44-45 হলো হলো না। না। দুটো কথা আছে, এত দ্বিধা কেন? ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আমাদের পার্টি এই মিটিংয়ের বাদিক থেকে ডান দিকে যেতে যেতে সিদ্ধান্ত ঘোষণা করে, আর ডান দিক থেকে বাদিকে আস্তে আস্তে সিদ্ধান্ত উল্টে দেয় এমন তো নয়। উই গো বাই আওয়ার কনসলিডেটেড, কনসার্টেড, প্ল্যান্ড ডিসকাশন অ্যামং দি পার্টি কংগ্রেস থ্রু আউট দি কান্ট্রি। 10 লক্ষ প্লাস পার্টি মেম্বার, তারা সবাই মিলে আলাপ আলোচনা করে নানান কনফারেন্স করতে করতে 3 বছর পর পর পার্টি কংগ্রেস একটা রেজলিউশন নেয় যে আমরা এই হচ্ছে সিচুয়েশন, আগামী 3 বছরের জন্য এই হচ্ছে আমাদের মনোভাব। আমরা পরের 3 বছর মূলত সেই মনোভাবকে ফলো করি। ইন দি মেইন মূলত তার ট্যাকটিক্যাল কিছু একটু এদিক ওদিক নিশ্চয়ই হতে পারে, স্ট্র্যাটেজিক জায়গাটাতে খুব বেশি পরিবর্তন হয় না, আর মূল ট্যাকটিক্যাল লাইনটা ওখানে আমরা বলি পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন, সেখান থেকে ফ্লো করে ইলেকটোরাল ট্যাকটিক্যাল লাইন। মানে এটা আপনি বাকিদের সঙ্গে এরকমভাবে মিলবে না বলে আপনার শুনতে কেমন কেমন অস্বস্তি হতে পারে, কিন্তু অস্বস্তির কিছু নেই। সর্বব্যাপক আলাপ আলোচনা করে আমরা যে সিদ্ধান্ত করলাম, সেই সিদ্ধান্ততে তার আগে আমাদের যে পার্টি কংগ্রেস 16 সালের আগে, তাতে এই রকমের মনোভাব আমাদের ছিল না যে তাহলে বুঝি একটা কংগ্রেস সহ একটা সমঝোতা করার দরকার আছে। আমরা যে শ্রেণী বিবেচনায় চলি সেটা হবার কথা তখনও পর্যন্ত নয়। তো তখন সবে বিজেপি এসেছে, ফলে বিজেপিটা যে কীরকম জায়গাতে নিয়ে যাবে এবং নিয়ে যেতে পারবে, তার পিছনে যে সব মিলিয়ে একটা ইন্টারন্যাশনাল ফান্ড সহ সবাই মিলে খেলে যাবে, গোটা দুনিয়ারও এই সিচুয়েশন তখন হয়নি, তখন ট্রাম্প ইত্যাদিও হয়নি। ফলে সেই দিক থেকে আমাদের 2015 তার আগের যে পার্টি কংগ্রেস এই মনোভাবটা ছিল না। ফলে আমরা যখন 16 সালে এই কথাটা ভাবছি, তো একটা পার্টির সামগ্রিক মনোভাবের চাইতে একটু ব্যতিক্রমী। যেহেতু একটু ব্যতিক্রমী, পশ্চিমবাংলার বাস্তবতায় যারা আমরা দেখি তারা বুঝছি যে এটা এইভাবেই করা ভালো, কিন্তু গোটা দেশের বাস্তবতায় এইটা তখনও পর্যন্ত এন্ডোর্স নয়। ন্যাচারালি একটা দ্বিধাদ্বন্দ্ব অল্প স্বল্প হলেও থেকেছে। এই দ্বিধাটা না থাকলে কি একটু ভালো হতো? হয়তো ভালো হতো না, আপনাদের পেছন থেকে টেনে ধরেছিল সেন্ট্রাল কমিটি। দ্বিধা থাকলে আপনি তো যা বলছেন পেছন থেকে টেনে ধরা যদি বলেন, আর আমি যদি দ্বিধা বলি, দুটোর মধ্যে দ্বিধা না থাকলে টানবে কেন? দ্বিধা থাকলে টানবে তো বটেই, টানলে তো দ্বিধা আছে বলেই টেনেছে। দুটো আকাশ পাতাল করার দরকার নেই। পরে বকাঝকাও করেছে অবশ্যই, কেননা তখনও পর্যন্ত সেটা আমাদের। কিন্তু তারপর তাহলে কি দাঁড়াচ্ছে? কেন পশ্চিমবাংলার কথাটা বললো, কেন পশ্চিমবাংলার এই সিচুয়েশন, কেন তাহলে অল ইন্ডিয়া কি দাঁড়াচ্ছে করতে করতে পরের যে পার্টি কংগ্রেস 18 সাল, তখন আমরা কতগুলো অ্যামেন্ডমেন্ট করলাম। মানে অ্যাটিচিউডটাকে, পার্টি কংগ্রেসের রেজলিউশনটা 18 হোক, তারপরের পার্টি কংগ্রেস হোক, আমরা আস্তে আস্তে সেগুলোকে বুঝবার চেষ্টা করলাম, গোটা পার্টি অ্যাজ এ হোল, সর্বত্র পার্টি আলোচনা করে। ন্যাচারালি অন্য পার্টিতে যেহেতু এই প্রক্রিয়াটা নেই, একটা দ্বিধা এখানে কাজ করতে পারে। দ্বিধাটাকে আপনি কেউ টেনে ধরা বলতে পারেন, তারপরে বকাঝকা করতে পারেন। দ্বিধা থাকলে সেটা নিয়ে আলাপ আলোচনা, কিন্তু দ্বিধাটা কাটিয়ে নিতে ন্যাচারালি আর একটু সময় লাগে, সেই সময়টা আমাদের লেগেছে। এক, মানে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব আপনাদের বকাঝকা করলেন এবং আপনারা বকাঝকাটা মেনে নিয়েছিলেন। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলতে অন্য দল না, মহা মুশকিল। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদেরই কেন্দ্রীয় নেতৃত্ব। হ্যাঁ, আপনারা আত্মসমালোচনা করেছিলেন। হ্যাঁ, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যা বলেছে সেটা আমরা আমাদের গোটা রাজ্যের পার্টিকে জানিয়েছি। কিন্তু আবার যখন পরের বার আলোচনাটা যখন যে নিয়ম পদ্ধতি সেটা করে করে আমরা এগিয়েছি, এবং সেটা গোটা পার্টি মেনেও নিয়েছি। দুটোই, আপনি দুটোকেই সত্য বলুন, ওটাও যেমন সত্য, এটাও তেমন সত্য। না, এটাও সত্য যে পশ্চিমবঙ্গের প্রয়োজনটা কেন্দ্রীয় কমিটিতে সংখ্যালঘু হয়ে গেছিল। নিশ্চয়ই, পশ্চিমবঙ্গ তো গোটা ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য,
কোনো একটা রাজ্যের প্রয়োজনটা বাকিদের বুঝতে আরেকটু সময় লাগবে। মানে কেন্দ্রীয় কমিটি যদি আরেকটু সিম্প্যাথেটিক ভাবে ভাবতো তাহলে পশ্চিমবঙ্গের ইতিহাস হয়তো অন্যরকম হতো। শব্দটা আমি আপনার সাথে সহমত হব না। ওরা যদি এইটা এরকম মনে করতে পারতেন যে আচ্ছা ওরা বলেছে যখন আমাদের অ্যাপ্রোচের সঙ্গে সেটা মিলছে না, তাহলেও সেটা দেখা যাক, তাহলে হয়তো দ্বিধাটা একটু কম থাকতো। আমি এর চেয়ে বেশি বলবো না বা বলছি না, কিন্তু আমি এইভাবে বলছি যে সেইটা পরের পার্টি কংগ্রেস হ্যাজ রাইটলি অ্যামেন্ডেড, এবং এটা কনস্টিটিউশনেই সম্ভব, সিপিআইএমেই সম্ভব। এবারে আপনি যেটা বলছিলেন না হলে আমাদের ভোট কংগ্রেসে গেল, কংগ্রেসের ভোটটা আমাদের সঙ্গে আসতে হবে, এটা খেলাচিটা ভুল। কেন ভুল? ওটা তো দ্বিধা থাকলে আমাদের, তাহলে দ্বিধা কি কংগ্রেসের ছিল যে কংগ্রেসের ভোটটা আসেনি? দ্বিধা তো আমাদের, ভোটারদের যখন ভোটাররা বাধ্য কাজ আমাদের ভোটাররা বাধ্য হলে কংগ্রেসের ভোটাররা বাধ্য হলো না কেন? ছেড়ে দিন। কারণটা হচ্ছে এই, আমরা যে গরনে পার্টিটা করি, পার্টি একটা সিদ্ধান্ত করলো, সেই সিদ্ধান্তটা গোটা পার্টির কায়মনোবাক্যে কার্যকরী করে। ফলে সিপিআইএমের ক্যান্ডিডেট দাঁড়ালে যা হবে, সিপিআইএমে যা সিপিআই দাঁড়ালেই তো আর বিশেষ হবে, একই হবে। সেখানে যদি পার্টি বলে যে দেখো এটা বিশেষ প্রয়োজনে নির্দল করব, তা তো পার্টির সিদ্ধান্ত সবাই মান্য করবে। যদি কথা থেকে পরে বলবে, যদি তার থেকে বলে যে দেখো তাহলে কংগ্রেসকে এই আসনটা ছাড়লাম, কংগ্রেসের সঙ্গে খুব গণ্ডগোল ছিল কিন্তু এই বিবেচনাতে আমরা ছাড়লাম, সেটাও আমাদের পার্টি কর্পোরেটরা মেনে নেয়। ইন দি মেইন পার্টি কর্পোরেট এতটাই আমাদেরকে কনফিডেন্সে রাখে, বা আমরাও পার্টি কর্পোরেটদের কথাটাকে সেই মর্যাদা দেওয়ার চেষ্টা করি। কিন্তু এবং তার জন্য আমাদের টাকা দিয়ে তো ভোট করাতে হয় না যে সেন্ট্রাল কমিটি থেকে টাকা আসবে, রাজ্য কমিটি টাকা দেবে, অতএব তারপরে সেই অনুযায়ী কোনো একটা নবগ্রামের কমিটি কাজ শুরু করবে, তা তো না। চাঁদা তুলে ভোট করা, ফলে আমরা চাঁদা তুলে আমাদের জন্য ভোট করি, আমরা চাঁদা তুলে অন্যের জন্য ভোট করতে পারি, সেম আমাদের কাছে। কংগ্রেসেরটা একটু অন্যরকম। কংগ্রেসের ক্যান্ডিডেট যে হবে, সেন্টার থেকে একটা ফান্ড আসে, সেই ফান্ডটা দিয়ে কংগ্রেসের কর্মীদের কাছে প্রথম পৌঁছয়, কীভাবে কী কাজকর্ম করবে না করবে। ওই ফান্ডটা কংগ্রেসের ক্যান্ডিডেট থাকলে আসে, কংগ্রেসের ক্যান্ডিডেট না থাকলে আসে না। ফলে কংগ্রেসের ক্যান্ডিডেট নয় সিপিএমের ক্যান্ডিডেট, সেইটা ফান্ড নেই, মানে কংগ্রেসের কর্মীরা লড়তে একটু অসুবিধা হলো। 2 আর 1, কংগ্রেস যে গরনে চলে এসেছে তাতে বামেদের ভোট দিতে, অ্যামেন্ড করতে বা মেন্ড করতে ওদের কষ্ট অনেক বেশি, ঘরানাটা আলাদা। আমাদের সেটা মেন্ড করতে অসুবিধে কম, কারণ আমাদের ঘরানাটা আলাদা, প্রো পিপল পলিটিক্যাল পার্টির মনোভাব। গুরুত্বপূর্ণ কথা বলেন একদম প্রো পিপল ঘরানা। 2016 সালে যেখানে যেখানে বামফ্রন্টের প্রার্থী ছিল সেখানে সেখানে কংগ্রেস সক্রিয় হওয়ার জন্য ফান্ড পাঠায়নি, এবং সেই জন্য কংগ্রেস নিষ্ক্রিয় ছিল। এটা আপনি হয়তো অনেক মানে ভাবছেন কী ব্যাপার হলো। কংগ্রেসের নেতারা তারাও তখন একই কথা বলেছেন, এটা পাবলিকলি রাস্তায় মিটিং করে বলার কথা না। ধরুন আমার সঙ্গে কথা হচ্ছে, ধরা যাক 2016, তারপরে তো আমরা বিধানসভায়, আব্দুল মান্নান দলনেতা, আমি, ভোট আমাদের বেশি, কিন্তু সংখ্যার কারণে আমরা দলনেতা নই। সো হোয়াট, ওনাকে দলনেতার সঙ্গে নিয়ে চলতে আমার কোনো অসুবিধা হয়নি, যেটা উনি কংগ্রেসের নেতাদের কাছে বারবার বলেছেন যে আমার পার্টির লোকের চাইতে বরঞ্চ সুজনরা যেভাবে সব মিলিয়ে একটা বিরোধী ভূমিকা নিল, ভাবাই যায় না। আমরা তাই করতে পারি। এটি কি কংগ্রেস করতে পারে সবসময়? না। কংগ্রেসের ঘরানা আর আমাদের ঘরানা এক নয়। যে বেস থেকে আমরা পার্টি করি, যে বেস থেকে ওরা পার্টি করে, দুটো এক নয়। আমরাই তো বলতাম যে বুর্জো পলিটিক্যাল পার্টি, সে আমরা ভুল বলতাম বলে আমরা কোনোদিন বলিনি। আর আমাদের হচ্ছে একটা প্রো পিপল, গরিব মানুষ, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, তার রাজনৈতিক মনোভাব থেকে চলা। সেই কারণে আমাদের টাকা আসে না, বরং আপনি এটা শুনে রাখুন, যেখানে কংগ্রেস দাঁড়িয়েছে, আমি পরে কথাটা বলছি, এটা আপনি আরও আটকে উঠবেন, যেখানে আমরা দাঁড়িয়েছি সেখানে তো কংগ্রেস দাঁড়ায়নি, অর্থাৎ কংগ্রেসের তো সেন্ট্রাল ফান্ড আসার কথা নয়, স্বাভাবিক। তাহলে ওদের সেই প্লাস ঘরানা আলাদা। যেখানে কংগ্রেস দাঁড়িয়েছে আমরা দাঁড়াইনি, আমরা আমাদের মতো চাঁদা তুলে দেয়াল লিখবো, আমরা চাঁদা তুলে ভোটের খরচ করবো ইত্যাদি, আমরা তো অভ্যস্ত। কিন্তু কংগ্রেস একটা ফান্ড পায়, সেই ফান্ডটা তলায় ডিস্ট্রিবিউট করে। এমনও হয়েছে কংগ্রেসের নেতারা সেইটা কোনো কোনো জায়গাতে যেখানে ভালোভাবে চলেছেন, সব জায়গাতে পেরেছেন কিন্তু আমি জানি না, আমাকেই কেউ কেউ বলেছেন যে ভাবাই যায় না আপনাদের পার্টিটি কীভাবে আপনারা করেছেন। আমরা বলছি আমরা বুথের খরচ দেবো, ওরা বলছে না বুথের খরচ দেবো না। আপনি দাঁড়িয়েছেন কিন্তু ভোটটা মানুষের ভোট, আমরাই ভোটে দায়িত্ব নিয়েছি, ফলে আমরা 100 কাজ করবো, আপনার কাছে পয়সার বিনিময় নয়। এমনও কোনো কোনো ক্ষেত্রে হয়েছে প্রায় জোর করে দিয়ে গেছে,
সেটা তলায় ডিস্ট্রিবিউট না করে পার্টিতে রেখে দিয়ে পরে কংগ্রেসকে ফেরত দিয়েছে। আমি জায়গার নাম ধরে বলতে পারি, হয়তো কংগ্রেসের নেতার নাম ধরে বলতে পারি। সেই কংগ্রেসের নেতাকে ক্যান্ডিডেট আমাদের কমরেডরা মানবে না। আমরা সিদ্ধান্ত করেছি তাকে পাশের ঘরে বসে রেখেছি। আমি তখন জেলা সেক্রেটারি, কমরেডদের ডাকলাম। আমি জানি কমরেডরা খুব উত্তেজিত হবে, এটা সিপিএমে ছেড়ে দিচ্ছেন ইত্যাদি। ওকে বললাম আপনি 2 ঘন্টা পরে আসবেন। ধরে 3টে ডেকেছি, ওকে বলেছি 5টা আসবেন। 2 ঘন্টা কমরেডদের সমস্ত কথা শুনে যুক্তি তর্ক রাজনীতি কমরেডরা শেষমেশ কিন্তু করে বেড়ে নিল। তখন ওকে ডাকলাম, ও পাশে ঘরে এসেছিল। আগে বলে ওকে একটা বুঝতে পেরেছি তর্ক বিতর্ক স্বাভাবিক তো। এবং তারপরে সেই লোক আমায় হ্যান্ডশেক করে বলে গেছে, কি পার্টি আপনাদের? আমাদের পার্টি যা কাজ করেছে আপনার পার্টির লোক তার চেয়ে বেশি কাজ করেছে। আমার পার্টির জন্য আমার টাকা খরচ করতে হয়েছে, আপনার পার্টির জন্য আমার টাকা খরচ করতে হয়নি। আমি ওই টাকাটা কী করব? আপনারা নেবেন? আমরা বলেছি না। এত বছরের কাজ, এত মানুষের স্যাক্রিফাইস যেটা আপনারা বলেন ইত্যাদি ইত্যাদি, তারপরে বাংলার মানুষের কাছ থেকে এই রকম একটা উত্তর, একটা বিষণ্ণতা বিষাদ গ্রাস করে না কখনো? এই বিষয়ের তো কোনো মানে নেই। মানুষ তার গণতান্ত্রিক অধিকার, আমরা চাই সেই গণতান্ত্রিক অধিকার তিনি প্রয়োগ করুন। যে কারণে জ্যোতিবাবু একবার না একাধিকবার আমাদের পার্টির নেতারাও পঞ্চায়েতের ভোট আপনার যাকে খুশি আপনি তাকে ভোট দেবেন, কিন্তু এটা আপনার অধিকার, আপনি অধিকার ছাড়বেন না। যেমন ধর্মঘটের অধিকারটা শ্রমজীবী মানুষের অধিকার ছাড়বেন না যদি বলতেন, ওইটা সবাই জানে। কিন্তু এটাও যে এতবার বলেছেন, ফলে আমাদের আমলে পঞ্চায়েত নির্বাচন হয়েছে 5 বছর পর পর। আমরা হেরেছি, তারপরেও সেই পঞ্চায়েতের নির্বাচন হয়েছে। আমরা তাতে টসে হেরেছি, তারপরেও 5 বছর সেই পঞ্চায়েত টিকেছে। কোনো কিনে আনার চেষ্টা আমরা কখনো করিনি। ফলে গণতন্ত্রের এই বোধটা রাজনৈতিক দলের যেটা থাকা উচিত, অন্যদের আছে কি নেই তারা বোঝেন, মানুষও বোঝেন, আমরা সেটা মান্যতা দিয়েছি। সেই মান্যতা দিয়েই 2011 সালে ভোট হয়েছে। সেই ভোট ফেয়ার ভোট, ওটা তৃণমূল জোর করে জিতেছে তা না, ফেয়ার ভোট। মানুষ মনে করেছে তৃণমূলকে জিতিয়েছে। মানুষ মনে করেছে 34 বছর বামফ্রন্ট থেকে একটা চেঞ্জ হোক, মানুষ মনে করেছে, সো হোয়াট। কিন্তু এখন তারপরে 11-র পরে আর কি কোনো ফেয়ার ভোট হলো? একটা ভোটকেও কেউ কি ফেয়ার ভোট বলতে পারছে? খুব কঠিন। এই জবরদস্তি যে খানিকটা হচ্ছে, আর মানুষকে কিনে নেবার মতন ব্যবস্থা যে হচ্ছে, আর কিছু না পারি লক্ষ্মী ভাণ্ডার দিয়ে কিনে নেব। আমি লক্ষ্মী ভাণ্ডারের বিরুদ্ধে নয়, মানে সাপোর্ট সিস্টেমের বিরুদ্ধে কোনো মতেই নয়, কখনোই না। ওটা মানুষের প্রাপ্য, কেন তাদের প্রাপ্ত হবে না? সরকার টাকা মানে কার টাকা? কিন্তু 21 সালে ওটা যখন হলো, তখন 500 টাকা মানে এই মহিলাদের ভোট পাওয়ার জন্য। কেন বলছি? কারণ 22 সালে কিন্তু 500টা বেড়ে 600 হয়নি, ভোট ছিল না। 23 সালে ওটা বেড়ে 700 হয়নি, ভোট ছিল না। 24 সালে বাড়লো, ভোট ছিল। 25 সালে বাড়লো না, ভোট ছিল না। 26 সালে বাড়লো, ভোট ছিল, মানে ভোট আছে। তাহলে ভোটের জন্য এই যে ব্যবস্থা, ফলে নানানভাবে প্রলুব্ধ করে ভোটমুখী মনোভাবে নিয়ে যাওয়া এবং জবরদস্তি এবং ভোটের অধিকারটা কেড়ে নেওয়া, ফাইন, ওরা জিতছে। সেটা আপনাকে একটা বিষণ্ণতা গ্রাস করে না যে আপনারা এত আপনাদের ভাষা? বিষণ্ণতা গ্রাস করে না, বরঞ্চ কোথাও জেদ কাজ করে যে এই যেটা বাস্তব সেটা মানুষ বুঝছেন না তা না, মানুষ বুঝছেন, কিন্তু তারপরেও তার বোঝটাকে তিনি প্রতিফলিত করতে পারছেন না। বিষণ্ণতা আমার যেমন, বিষণ্ণতা মানুষেরও তেমন। কারণ আমাদের রাজনীতি এবং আমাদের জেতাটা তো আমাদের জন্য নয়, আমাদের জেতাটা মানুষের জন্য, বাংলার জন্য। ফলে একটা বিষণ্ণতা বোধ করে, গ্রাস করে, সেটা বাংলার মানুষ বিপদে পড়ছে, আমার সন্তানেরা বিপদে পড়ছে, আমার রাজ্যের লেখাপড়া 12টা বেড়ে যাচ্ছে, আমার রাজ্যের ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে। বাবা মা সন্তানকে নিয়ে সংসার প্রতিপালিত হবে সেটা না, অপেক্ষায় থাকে 7 দিনে একবার ছেলে হ্যালো করবে কিনা। ছেলে তো পড়ে যায় শ্রমিক, হ্যালো করলেই বাবা মার যেন জীবন ধন্য হয়ে গেল, ভাবা যায় না। বিষণ্ণতা গ্রাস করে সেই কারণে, এবং তার থেকে জেদ কাজ করে। এবং বিশ্বাস করি নিশ্চিত এইটা মানুষ বেশি দিন মেনে নেবে। আমি যে বিষণ্ণতার কথাটা বলছিলাম, যে আপনারা যে বয়ানটা মানুষকে বুঝিয়েছিলেন, যে আপনার ভাষায় কোট আনকোট শ্রেণীর ভিত্তিতে, অর্থনীতির ভিত্তিতে, সামাজিক আর্থিক অবস্থানের ভিত্তিতে,
সেই যে বয়ানটা সেটা ক্রমাগত পিছু হটে গেল। সেই কারণে তো আমাদের লড়াইটা আরো কঠিন এবং জোরদার করতে হবে, শুধু পশ্চিমবাংলার লড়াই না, কেন কেন গোটা ভারতবর্ষের লড়াই। কেন পিছু হটে গেল, কেন এরকম হলো? কোনটা পিছু হটে গেল? মানে আপনার বয়ানটা তো মানুষের মন থেকে পিছু হটে গেল। আমার বয়ানটা বদলাবার জন্য চেষ্টা ওরা করবেই, এবং যখন চেষ্টা করবে, আজ থেকে 30 বছর আগে সমাজ জীবনে বয়ান আজকের বয়ান কি আছে? আপনার পরিবার আজ থেকে 50 বছর আগে যে মনোভাবে চলতো, যে একান্নবর্তিতায় চলতো, সেটা কি এখন আছে? তখন আপনি যেভাবে শেয়ারিং করতেন পাড়ার সঙ্গে, আজকে কি সেটা হয়? তখন একটা বাড়ি মানে একটা পাড়া, একটা বাড়ি মানে একটা পরিবেশ, এখন বাড়ি মানে কার্যত একটা ইউনিটারি অ্যারেঞ্জমেন্ট। বাস্তবটা বুঝে নিন। ফলে সেই বিবেচনাতে এটা ওর সঙ্গে পুরোটা মেলে না। কিন্তু বিষণ্ণ নই। কি বলা হচ্ছিল? তৃণমূলকে ঠেকাবে বিজেপি। আর বাস্তব কি? 16 সালে তৃণমূলকে পাওয়ারে নিয়ে আসার জন্য বিজেপির রোল আছে। 14 সালের পর এসে বলে গেল কি একাধিক দুলাডু না কি সব কি বললো হলো। তারপর 19-এ এইটা আরো জোরদার করা হলো যে দেখো বাবু, এখন তো তৃণমূলকে ঠেকাতে হবে, তৃণমূল তো খুবই খারাপ, কোনো সন্দেহের ব্যাপারে নেই। তৃণমূল যত খারাপ হচ্ছে তত তৃণমূলের বিরুদ্ধে রিয়াকশন বাড়ছে। তাহলে রিয়াকশন যখন বাড়ছে, তৃণমূলকে তাড়াতে হবে, ন্যাচারাল, এর মধ্যে কোনো দোষ নেই। তা তাড়াতে পারবে কে? তারা সিপিএম টিপিএম এখন পারবে না। দেখো মোদিজি এসে গেছে, আমরা তাড়াবো। মানে একটা এমন ন্যারেটিভ চালু করলো যেটা মানুষ অনেকাংশে বিশ্বাস করলো, কারণ সে তৃণমূলের এই অপশাসন থেকে পরিত্রাণ পেতে চায়। এই পরিত্রাণ পাওয়ার চান্সে ঢুকে গেল। আজকে দেখছিলাম মমতা ব্যানার্জি বলেছে আপনি কেউটে সাহেবকে বিশ্বাস করলেও বিজেপিকে বিশ্বাস করবেন। আর পরের লাইনটা বললো আপনি গোখরো সাহেবকে বিশ্বাস করতে পারেন, বিজেপিকে বিশ্বাস করবেন না। আমি তো কেউটে সাহেবকে বিশ্বাস করতে বলছে, গোখরো সাহেবকে বিশ্বাস করতে বলছে, এবং করলেও বিজেপিকে বিশ্বাস করবেন না। তো আপনি তো বিজেপিকে বিশ্বাস করেছিলেন, তো আপনি কি গোখরো সাহেব আর কেউটে সাহেবকে নিয়ে কারবার করছেন মানুষের সর্বনাশ করার জন্য? এবং সেই কারণে কি আপনি বিজেপিকে প্রশ্রয় দিয়েছেন? বিজেপি, আমি উল্টো কথা বলছি, যত বিজেপির ভোট বাড়ছে, যদি বিজেপির ভোট বাড়ে, তৃণমূলের আসন সংখ্যা বাড়ে। আপনি অঙ্ক মিলিয়ে নিন। 2021 আমরা শূন্য হলাম, 2019 18 হয়ে গেল বিজেপি, তৃণমূল 22। বিজেপির দাপট বাড়ছে, সরকার আরো বেশি দিন থাকছে। বিজেপি 12 হয়ে গেল, তৃণমূল 29 হয়ে গেল। তৃণমূলকে যদি হারাতে হয় বিজেপি পারবে না, বিজেপিকে যদি হারাতে হয় তৃণমূল পারবে না। বিজেপি তৃণমূল এক গোত্রের, এক জাতের, এক ধরনের, তার বিরুদ্ধে মানুষ। ফলে বিজেপি এবং তৃণমূল তার বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে পারাটা কঠিন কাজ। সবাই মিলে তার বিরোধিতা করবে, সে আদানি আম্বানি থেকে শুরু করে আর মোদিজি মমতা পর্যন্ত, আর মোদিজির আপকি বাট ট্রাম্প সরকার সে পর্যন্ত সবাই মিলে বামপন্থার বিরোধিতা করবে। কারণ বামপন্থা মানে মানুষ, বামপন্থা মানে গরিব মানুষ, বামপন্থা মানে ভবিষ্যৎ, বামপন্থা মানে ওদের লুঠের রাজত্বের অবসান। ফলে লুঠের রাজত্ব যারা চালায় তারা সবাই মিলিয়ে চেষ্টা চুক্তি করে এবং ভুল একটা ন্যারেটিভ দাঁড় করাবার চেষ্টা করছে যে বিজেপিকে ভোট দিলে নাকি তৃণমূল হারবে। পারলে বোঝা উচিত যে বিজেপিকে ভোট দিলে বিজেপির প্রধানমন্ত্রীর হাতে ইডি সিবিআই থাকবে, এবং বিজেপির প্রধানমন্ত্রীর হাতে ইডি সিবিআই থাকলে চিটফান্ডের অপরাধীদের শাস্তি হবে না। আইপ্যাকের ঘেরাটোপ ইডির সেখান থেকে কাগজ ছিনতাই করে আনলেও কোনো ব্যবস্থা হবে না, কারণ ইডি আছে, সিবিআই আছে, ভোটের সময় একটু নাড়াচাড়া করে দেবে, ডুগডুগি বাজিয়ে দেবে। এইটা মানুষ বোঝে, হ্যাঁ বোঝে, বোঝাটাকে ধরে রাখতে পারে। এখনও পুরোটা পেরে ওঠেনি, পারবে। অপেক্ষায় থাকুন। তৃণমূল বিজেপি মানে একই রকম মনোভাবে চলছে, একজন আরেকজনের পারস্পরিক এবং পরিপূরক, এটা মানুষ বুঝতে শুরু করেছে এবং এই বুঝটা ক্রমশ বাড়ছে। ফলে স্বাভাবিক সাধারণ ভোট হলে বিজেপি তৃণমূল এক, তার বাইরে আমাদের রুখে দাঁড়াতে হবে। লাল ঝান্ডা যতক্ষণ ছিল পশ্চিমবাংলায় বিজেপি বলে কোনো দল ছিল না, কোনো পঞ্চায়েত মেম্বার ছিল না। একমাত্র লাল ঝান্ডাই তৃণমূলের জোকের মুখে নুনের মতন কাজ করতে পারে, অন্য কেউ পারবে না। তীব্র আশাবাদের কথা শোনাচ্ছেন সুজনবাবু। তিনি বলছেন লাল ঝান্ডার যে বয়ান, লাল ঝান্ডার যে ডাক, লাল ঝান্ডার যে রাজনীতি, সেটা আবার বুঝবে বাংলার মানুষ। বাংলার মানুষের চিন্তার ধরন আবার পাল্টা বুঝতে হবে। শ্রমিক থাকবে, কৃষক থাকবে, শোষণ থাকবে,
অত্যাচার থাকবে, মানুষ নিশ্চয়ই বুঝবে। এই তীব্র আশাবাদ নিয়েই আজকে আমরা কথাবার্তা শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ সুজনবাবু, এই এত গভীর রাত পর্যন্ত কলকাতা টিভিকে সময় দেওয়ার জন্য। আবার দেখা হবে প্রচারের ময়দানে। ধন্যবাদ, ভালো থাকবেন।